সূর্যের একটা ভয়ঙ্কর রেডিয়েশন যখন পৃথিবীর অর্ধেক প্রযুক্তি আর সভ্যতা পুড়িয়ে ছাই করে দেয়, তখন সে ধ্বংসস্তূপ হয়ে ওঠে ট্রেজার হান্টারদের সবচেয়ে বড় লটারি। এই মুভিতে পুরো ইউরোপ পরিণত হয়েছে এক ডেড জোনে, যেখানে কোনো আইন বা পুলিশ নেই, আছে শুধু রক্তপিপাসু গ্যাংস্টার আর ওয়ারলর্ডদের রাজত্ব। আর এই মৃত্যুপুরী থেকে এক অমূল্য জিনিস চুরি করতে ঢোকে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর এক ট্রেজার হান্টার। জিরো টেকনোলজি আর ভারী অস্ত্রের সামনে দাঁড়িয়ে কিভাবে এই লোকটা আস্ত একটা প্রাইভেট আর্মিকে কসাইখানায় পাঠালো, আর ফাইনালে ওই শয়তানদের সাথে কি এমন হয় যা দেখে তোমার ঘাম ছুটে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন, আফটার বার্ন। মুভির শুরু হয় 2035 সালের দিকে, যখন পৃথিবীর বুকে এক বিরল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, যাকে বলা হয় সোলার ফ্লেয়ার। সূর্যের বায়ুমণ্ডলে এক বিশাল বিস্ফোরণ, আর তার ফলে প্রচণ্ড তেজস্ক্রিয়া এবং শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি সরাসরি ধেয়ে আসে পৃথিবীর দিকে। এই মহাজাগতিক ঝড়ের প্রভাবে পুরো পৃথিবীর প্রযুক্তি ব্যবস্থা এক নিমিষে ধ্বংস হয়ে যায়। আধুনিক সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি চোখের পলকে অকেজো, যেন এক প্রযুক্তিগত কিয়ামত নেমে আসে এই পৃথিবীর বুকে। এই ঠিক 6 বছর পরের কথা। পৃথিবী এখন এক অত্যন্ত ভয়ঙ্কর এবং বসবাসের অযোগ্য এক ধ্বংসস্তূপ। তবে এই ধ্বংসযজ্ঞের কারণ কিন্তু তেজস্ক্রিয় নয় বা কোনো প্রাকৃতিক দুর্যোগও নয়, বরং বিপর্যয় পরবর্তী সময়ে তৎকালীন সরকারের চরম ব্যর্থতা এবং বিভিন্ন উপগ্রন্থী গোষ্ঠীর চাপ সামলাতে না পারাই ছিল এর মূল কারণ। ফলস্বরূপ পুরো দেশে গড়ে ওঠে নতুন নতুন হিংস্র গ্রুপ বা উপদল, যারা নিজেদের মধ্যে এলাকা দখল করার জন্য প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে। আমাদের এই কাহিনী মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্যাক, এক সাহসী সার্ভাইভার এবং প্রাচীন জিনিসপত্র খুঁজে বেড়ানো এক অ্যান্টিক শিকারী। এই নতুন পৃথিবীতে টাকা পয়সার কোনো মূল্য নেই। এখানে বেঁচে থাকার প্রধান সম্বল হলো খাদ্য আর জ্বালানি। জ্যাক তার খুঁজে পাওয়া সমস্ত প্রাচীন মূল্যবান জিনিসপত্র দিয়ে মানুষের সাথে বিনিময় করে, নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে খাবার সংগ্রহ করে। আজকে জ্যাকের জন্য রয়েছে একটি নতুন কাজ। তাকে একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবন থেকে একটি অত্যন্ত বিরল এবং প্রাচীন ভায়োলিন চুরি করতে হবে, যার বিনিময়ে সে পাবে এক বস্তা সুগন্ধি চাল। জ্যাক সেই পরিত্যক্ত ভবনে প্রবেশ করে এবং প্রতিটি কোণায় পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি চালাতে শুরু করে। অবশেষে সে একটি সুরক্ষিত ভল্ট খুঁজে পায়, যার ভেতরে রয়েছে সেই কাঙ্ক্ষিত ভায়োলিনটি। ভল্টের দরজাটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার পর জ্যাক ভেতরে আরেকটি দরজা দেখতে পায়, যা খোলার জন্য প্রয়োজন ছিল একটি গোপন পিনকোড। নিজের অসাধারণ দক্ষতা আর সামান্য ভাগ্যের জোরে জ্যাক সেই পিনকোডটি ক্র্যাক করতে সফল হয় এবং অবশেষে কাপড়ে মোড়ানো অক্ষত ভায়োলিনটি নিজের হাতে তুলে নেয়। ঠিক তখনই সেখানে একদল সশস্ত্র ডাকাত হাজির হয়। এদের লিডার গর্জে ওঠে বলে, তুমি এখানে উপরে কি করছো? মূলত তারা বাইরে জ্যাকের বাইকটি পার্ক করা দেখে কৌতূহলী হয়ে ভেতরে এসেছিল। এখন জ্যাকের হাতে অত্যন্ত মূল্যবান সে ভায়োলিনটি দেখে তাদের লোভ লালসা জেগে ওঠে। তারা ভালো করে জানে এই ভায়োলিনটির মূল্য সরকারের দেওয়া 10 বস্তা চালের চেয়েও অনেক বেশি। লিডার সাথে সাথে তার অনুসারীদের আদেশ দেয় জ্যাকের হাত থেকে ভায়োলিনটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু জ্যাকও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে চিৎকার করে বলে ওঠে, চলে এসো ছেলেরা। এরপর শুরু হয় মারামারি। জ্যাক একা হাতেই সে ডাকাতদের ধুলোয় মিশিয়ে দেয়। ডাকাতদের হাত থেকে রক্ষা পেয়ে জ্যাক এসে পৌঁছায় এক বিশাল ও জাঁকজমকপূর্ণ প্রাসাদে, যা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। শত শত সামরিক সেনা পাহারা দিচ্ছে। জ্যাক আসলে প্রাসাদের মালিকের জন্যই কাজ করে, যিনি বর্তমানে একটি জরুরি কাজে বাইরে গিয়েছেন। জ্যাক ভায়োলিনটি মালিকের ব্যক্তিগত সহকারীর কাছে জমা দেয়। সহকারী তখন তাকে নতুন আরেকটি মিশনের প্রস্তাব দিলে জ্যাক সরাসরি তা প্রত্যাখ্যান করে বলে, ধন্যবাদ, তবে প্রস্তাবটি আসলে ভালো ছিল। কিন্তু সে আর এসবে জড়াতে চায় না। বাড়ি ফেরার পথে জ্যাকের চোখে পড়ে এমন কিছু হিংস্র সার্ভাইভারদের, যারা সম্পূর্ণ নীতিনৈতিকতা ও মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে কেবল হাতে গোনা কয়েকজন মানুষেরই বুকেই এখনও মানবতার আলো অবশিষ্ট রয়েছে। অন্যদিকে আমাদের জ্যাকের নীতি হলো নিজের চরকায় তেল দেওয়া। সে অন্যের ঝামেলা না জড়িয়ে নিজের মতো করে জীবন উপভোগ করতে ভালোবাসে। কিন্তু শান্তিতে থাকা জ্যাকের কপালে হয়তো বেশি দিন নেই। হঠাৎ করেই তার আস্তানার সামনে পাতা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায় সে। জ্যাক বাইরে গিয়ে পরীক্ষা করে দেখতে পায় যে ল্যান্ডমাইনের আঘাতে এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। সে মূলত সে বিশাল প্রাসাদের মালিকের পাঠানো দূত, যে জ্যাককে অনুরোধ করতে এসেছে যেন সে অবিলম্বে মালিকের সাথে দেখা করে সেই প্রত্যাখ্যান করা মিশনটি নিয়ে আলোচনা করে। তখন জ্যাককে যেতেই হয়। এই প্রাসাদের মালিকের নাম হলো লর্ড স্যামুয়েল।
এই পোস্ট অ্যাপোক্যালিপটিক পৃথিবীতে তার প্রভাব অত্যন্ত শক্তিশালী এবং তার ক্ষমতার জাল চারদিকে ছড়িয়ে রয়েছে। স্যামুয়েল হলেন সেই ব্যক্তি যিনি বিপর্যয় পরবর্তী এই ধ্বংসপ্রাপ্ত বিশ্বে ইংল্যান্ডের সবচেয়ে শক্তিশালী দলের নেতৃত্ব দিচ্ছেন। তার একমাত্র লক্ষ্য পৃথিবীতে আবারও শৃঙ্খলা আর মানবতা ফিরিয়ে আনা। কিন্তু জ্যাকের এইসব আদর্শ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে সরাসরি জানতে চায় এই মিশনের বিনিময়ে তাকে কি দেওয়া হবে। স্যামুয়েল ভালো করে জানেন যে জ্যাকের একটি নিজস্ব কাঠের নৌকার প্রতি প্রচণ্ড লোভ রয়েছে, তাই তিনি জ্যাককে অফার করেন যদি সে বিখ্যাত মোনালিসার আসল পেইন্টিংটি চুরি করে এনে দিতে পারে তবে প্রাসাদের পেছনে পার্ক করে রাখা সুন্দর কাঠের নৌকাটি জ্যাক নিজের করে নিতে পারবে। জ্যাক অবাক হয়ে স্যামুয়েলকে মনে করিয়ে দেয় যে প্যারিস শহরে এই পেইন্টিংটি ছিল সোলার ফ্লেয়ারের কারণে সেই শহরটি সবার আগে ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে ছাই আর তেজস্ক্রিয় ছাড়া কিছুই অবশিষ্ট থাকার কথা নয়। কিন্তু স্যামুয়েল তাকে একটা গোপন তথ্য প্রকাশ করে বলেন যে বিপর্যয় ঠিক আগ মুহূর্তে উচ্চপদস্থ কর্মকর্তারা সমস্ত মূল্যবান সম্পদ একটি গোপন ভূগর্ভস্থ ভল্টে সরিয়ে নিয়েছিলেন এবং স্যামুয়েল সেই ভল্টের সঠিক অবস্থান জানেন। সব শুনে জ্যাক এই বিপজ্জনক মিশনে যেতে রাজি হয়ে যান। চুক্তি অনুযায়ী স্যামুয়েল জ্যাকের হাতে একটি গোপন মানচিত্র তুলে দেন। স্যামুয়েলের পরিকল্পনা অনুযায়ী একটি বিমান জ্যাককে সরাসরি শত্রু কবলিত যুদ্ধাঞ্চলে সীমানায় নামিয়ে দেবে, কারণ সেখানেই স্যামুয়েলের এক বিশ্বস্ত গুপ্তচর বাস করে যে জ্যাককে পরবর্তী পথ দেখাবে। জ্যাক বিমানে ওঠার সময় নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, তাহলে শুরু করা যাক। বাইরে থেকে যতই সাহসী আর হিংস্র দেখাক না কেন, জ্যাকের একটি বড় দুর্বলতা আছে, সে উচ্চতা ভয় পায়। বিমানটি টেক অফ করার সাথে সাথেই জ্যাকের চোখে মুখে চরম আতঙ্ক স্পষ্ট হয়ে ওঠে। তার উপর বিমানের গায়ে বুলেটের অসংখ্য ফুটো এবং কোনো সিট বেল্ট না থাকায় জ্যাকের অবস্থা আরও করুণ হয়ে যায়। বিমানের পাইলট তাকে আশ্বস্ত করে বলে, শান্ত হও। কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ আসতে শুরু করে। যুদ্ধক্ষেত্রে রাডারে বিমানটি ধরা পড়ে যাওয়ায় নিচ থেকে 1 বাই 1 মিসাইল ও গুলি ছুটতে শুরু করে শত্রুরা। জ্যাক আবারও প্যানিক করতে শুরু করে, কারণ সে প্যারাশুট ব্যবহার করতেও জানে না। শেষ পর্যন্ত কোনো মতে প্রাণ বাঁচাতে জ্যাক সে যুদ্ধক্ষেত্রে এসে পতিত হয়। যুদ্ধক্ষেত্রে নামার সাথে সাথেই জ্যাকের স্নায়ুচাপ আরও বেড়ে যায়, কারণ একটি শত্রু ট্যাঙ্ক তাকে দেখে ফেলে এবং তার দিকেই মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই একদল বিদ্রোহী সার্ভাইভাল রকেট লঞ্চার দিয়ে সেই ট্যাঙ্কটি ধ্বংস করে দেয়, জ্যাককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। স্যামুয়েলের সুশৃঙ্খল দলের তুলনায় এই অঞ্চলের শাসকরা খুবই নিষ্ঠুর। তারা সাধারণ মানুষের পশুর মতো খাঁচায় বন্দি করে রাখে এবং তাদের উপর অকথ্য নির্যাতন চালায়। এই বর্বর এলাকার একছত্র অধিপতি হল ভলকভ, এক চরম নিষ্ঠুর ও উন্মাদ খুনি যে একসময় একজন দাগী আসামি ছিল। ভলকভ এবং তার অনুসারীদের জোরপূর্বক সেনাবাহিনী ও সাধারণ মানুষকে নিজেদের ক্রিয়াদাসে পরিণত করেছে এবং পুরো ফ্রান্স জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পরদিন সকালে জ্যাক তার ফেস আড়াল করতে একটি জরাজীর্ণ এবং নোংরা জ্যাকেট গায়ে দিয়ে স্যামুয়েলের সে গুপ্তচরকে খুঁজতে বের হয়। পথে সে এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পায়। ভলকভের সৈন্যরা 2 নিরীহ সার্ভাইভারকে বিদ্রোহ করার অপরাধে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জ্যাক অযথা ঝামেলায় জড়াতে চায় না, সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার সন্দেহজনক চলাফেরার কারণে 3 জন সৈন্য তাকে কোণঠাসা করে ফেলে। জ্যাক তার লড়াকু মানসিকতা দিয়ে মুহূর্তের মধ্যে সেই 3 সৈন্যকে যমদূতের দরবারে পাঠিয়ে দেয়। কিন্তু তখনই পেছন থেকে আরেকজন সৈন্য এসে জ্যাকের মাথায় পিস্তল ঠেকায়। তবে সৌভাগ্যবশত সে কোনো শত্রু নয়, তার নাম ড্রেয়া। ড্রেয়া আসলে দীর্ঘ সময় ধরে জ্যাকের উপর নজর রাখছিল এবং সেই হলো স্যামুয়েলের পাঠানো সে বিশ্বস্ত গুপ্তচর। উন্মুক্ত স্থানে কথা বলা বিপজ্জনক হওয়ায় ড্রেয়া জ্যাককে নিয়ে তার গোপন আস্তানার দিকে রওনা হয়। ঠিক তখনই রাস্তা দিয়ে ভলকভের এক বিশাল সশস্ত্র কনভয় পার হতে দেখা যায়। ড্রেয়ার আস্তানায় পৌঁছানোর পর জ্যাকের পরিচয় হয় ড্রেয়ার এক বন্ধু মেকানিকের সাথে। তারা একটি নতুন মানচিত্র খুলে পরবর্তী পরিকল্পনার ছক কষতে শুরু করে। মেকানিক তখন তাদের পালানোর জন্য গাড়ি প্রস্তুত করছিল। তখন ড্রেয়া পরম যত্নে জ্যাকের কাঁধের ক্ষতস্থানে পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেয়। কিন্তু তাদের অজান্তেই জ্যাকের এখানে আসার খবর ভলকভের কানে পৌঁছে যায়। ভলকভ ক্ষিপ্ত হয়ে এক বিশাল সৈন্যদল পাঠায় ড্রেয়ার আস্তানাটি চারপাশ থেকে ঘিরে ফেলার জন্য। পরিস্থিতি ব্যাগতিক দেখে সেই মেকানিক বন্ধুটি জ্যাক এবং ড্রেয়াকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার অনুরোধ করে এবং নিজে সৈন্যদের আটকে রাখার দায়িত্ব নেয়। জ্যাক তাকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। মেকানিকটি বীরের মতো সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং ভলকভের এক নাকতন্ত্রের তীব্র সমালোচনা করতে শুরু করে। নিষ্ঠুর সৈন্যরা তার উপর ঝাঁকে ঝাঁকে গুলি চালায়, তার বুক ঝাঁঝরা করে দেয়। কিন্তু মেকানিকের এই আত্মত্যাগ বৃথা আসেনি। এই সুযোগে জ্যাক আর ড্রেয়া পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বাইরে বের হতেই 2 পাহারাদার সৈন্য তাদের পথ আটকায়, কিন্তু জ্যাক তাদের ধুলোয় মিশিয়ে দেয়। ড্রেয়াকে নিয়ে গাড়িতে উঠে পড়ে।
ভলকোভের মোটরবাইক বাহিনী এবং সাজোয়া গাড়িগুলো তাদের পিছু নেয়। একটি দীর্ঘ টানেল থেকে বের হওয়ার সাথে সাথেই জ্যাক দেখতে পায় একটি শত্রুর গাড়ি এবং একটি বিশাল যুদ্ধ ট্যাঙ্ক তাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। জ্যাক অত্যন্ত সাহসিকতার সাথে একটি অবিশ্বাস্য এবং বিপজ্জনক ড্রাইভিং ম্যানুভার করে তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনের রাস্তায় আরও গাড়ি এবং ট্যাঙ্ক তাদের ঘিরে ফেলে। সেদিন রাতে একটি নিরিবিলি জায়গায় বিশ্রাম নেওয়ার সময় জ্যাক ড্রেয়াকে জিজ্ঞেস করে কেন সে এবং তার মেকানিক বন্ধু একটি সামান্য প্রাচীন পেইন্টিংয়ের জন্য নিজেদের জীবন বাঁচিয়ে রাখলো। জ্যাকের মতে একটি পুরনো ছবির জন্য এত বড় ঝুঁকি নেওয়া নিছক পাগলামি ছাড়ার কিছুই নয়। তখন ড্রেয়া আসল রহস্য ফাঁস করে বলে যে স্যামুয়েল যে গোপন ভল্টের কথা বলেছে সেখানে শুধু পেইন্টিং বা প্রাচীন শিল্পকর্মই নেই, বরং সেখানে রয়েছে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী এবং অত্যন্ত শক্তিশালী আধুনিক মরণাস্ত্রের ভাণ্ডার। এমনকি ভলকোভ এখন হন্যে হয়ে এসে ভল্টের সন্ধান করছে এবং ডিয়ার এই কথা সত্যি প্রমাণিত হয়। ভলকোভ তার হাত থেকে বেঁচে ফেরা এক আহত সৈন্যকে জেরা করতে শুরু করে। সৈন্যটি জানায় যে সে এক নারী ও পুরুষকে একটি অফরোড গাড়িতে চড়ে পূর্ব দিকে পালিয়ে যেতে দেখেছে। ভলকোভ বুঝে যায় এরা আর কেউ নয়, জ্যাক ও ড্রেয়া। তথ্য পাওয়ার সাথে সাথেই ভলকোভ তার ক্রুর হাসির সাথে সহযোগীকে ইশারা করে এবং সহযোগী সেই আহত সৈন্যটিকে নির্দয়ভাবে গুলি করে হত্যা করে। এদিকে জ্যাক এবং ড্রেয়া অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এক বিপজ্জনক এলাকায় এসে পৌঁছায়। সেখানে তাদের কাজ হলো এক জেনারেলের পরিত্যক্ত অফিস থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়েরি খুঁজে বের করা, যিনি অতীতে স্যামুয়েলের খুব ভালো বন্ধু ছিলেন। সেই ডায়েরির পাতাতে লুকিয়ে আছে ভল্টের সঠিক অবস্থান। জ্যাক অবশেষে ডায়েরিটি খুঁজে পায় এবং তার ভেতরে অদ্ভুত কিছু সংখ্যাকে স্যামুয়েলের দেওয়া মানচিত্রের সাথে মিলিয়ে ভল্টের চূড়ান্ত কোঅর্ডিনেটস বের করতে সক্ষম হয়। কিন্তু তখনই শত শত উন্মাদ অপরাধী তাদের আস্তানাটি ঘিরে ফেলে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। জ্যাক অত্যন্ত বুদ্ধি খাটিয়ে দরজার হাতলে কিছু দাহ্য পদার্থ এবং বিস্ফোরক সেট করে দেয়। তারা পেছনের পথ দিয়ে বের হতেই পুরো ভবনটি এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এবং ধূলিসাৎ হয়ে যায়। ভল্টের দিকে যাওয়ার পথে ড্রেয়া স্যামুয়েলের প্রতি অনুগত অন্যান্য সার্ভাইভারদের সাথে যোগাযোগ করে এবং তাদের অবিলম্বে ভল্টের কাছাকাছি চলে আসার নির্দেশ দেয়। কিন্তু তারা জানতো না যে ভলকোভ এবং তার বাহিনী ইতিমধ্যে তাদের পিছু নিয়েছে। ভলকোভ সে ধ্বংসপ্রাপ্ত জেনারেলের অফিসে এসে পৌঁছায় এবং চারদিকে ধ্বংসাবশেষ দেখে সে রাগে ফেটে পড়ে। তবে ভলকোভ সেখানে ছাইয়ের মধ্যে পড়ে থাকা একটি মানচিত্রের একটি অংশে জ্যাকের হাতের আঙ্গুলের ছাপ এবং চিহ্ন করা ভল্টের অবস্থানটি পেয়ে যায়। জ্যাক এবং ড্রেয়া অবশেষে ভল্টের প্রবেশদ্বারে পৌঁছায় এবং ভেতরে প্রবেশ করে। ড্রেয়া সেখানে ভল্টের একটি নকশার ব্লুপ্রিন্ট খুঁজে পায়, কিন্তু মূল ভল্টে নামতে হলে তাদের একটি বিশাল এবং সচল ভেন্টিলেশন ফ্যানের মধ্য দিয়ে যেতে হবে। ড্রেয়া ফ্যানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পাহাড়ের চূড়ায় অবস্থিত সোলার প্যানেলটি ধ্বংস করতে চলে যায়। অন্যদিকে জ্যাক রশি এবং নিজের ব্যাগ মডিফাই করে ফ্যানের ভেতরে নামার প্রস্তুতি নিতে থাকে। ড্রেয়া পাহাড়ে পৌঁছে রকেট লঞ্চার দিয়ে সোলার প্যানেলে নিশানা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার প্রথম শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু জ্যাক যখন রশি বেয়ে নিচে নামছিল তখন অতিরিক্ত ওজনের কারণে রশিটি ছিঁড়তে শুরু করে এবং ফ্যানের বিশাল ব্লেডগুলো সচল থাকায় জ্যাকের নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়। কিন্তু একদম শেষ মুহূর্তে ড্রেয়া তার দ্বিতীয় শটটি নিখুঁতভাবে সোলার প্যানেলে আঘাত করায় ফ্যানটি বন্ধ হয়ে যায় এবং জ্যাক প্রাণে বেঁচে যায়। ফ্যান পার হয়ে জ্যাককে ভল্টের ভেতরে জমে থাকা গভীর পানির মধ্য দিয়ে সাঁতরে অনেক দূর যেতে হয়। অবশেষে সে অপর প্রান্তে পৌঁছে ভল্টের প্রধান দরজাটির ভেতর থেকে খুলে দেয় এবং ড্রেয়া ভেতরে প্রবেশ করে। কিন্তু ভল্টের ভেতরে গিয়ে তারা যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। সেখানে কোনো সুন্দর পেইন্টিং ছিল না, বরং সেখানে রাখা ছিল একটি দানবীয় পারমাণবিক বোমা, যা দূরপাল্লার যে কোনো দেশকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। আর মোনালিসার পেইন্টিংটি ছিল কেবল সেই বোমার গায়ে আঁকা একটি ছবি। এই বিধ্বংসী বোমাটি সচল বা নিষ্ক্রিয় করার জন্য একটি ভারী লোহার নিরাপত্তা চাবি ছিল, যা ড্রেয়া নিজের কাছে নিরাপদভাবে রেখে দেয়। স্যামুয়েল তাকে মিথ্যা কথা বলেছে এই কথা জেনে জ্যাক প্রচণ্ড রেগে যায়। সে সাফ জানিয়ে দেয় সে আর এই নোংরা খেলায় অংশ নেবে না এবং ভলকোভের সাথে কোনো যুদ্ধে জড়াবে না। ড্রেয়া তাকে বোঝানোর চেষ্টা করে বলে যে স্যামুয়েল শুধু চেয়েছেন এই বিপজ্জনক বোমাটি যেন ভলকোভের হাতে না পড়ে, যাতে একটি যুদ্ধ এড়ানো যায়। কিন্তু জ্যাক ড্রেয়ার কোনো কথাই শুনতে রাজি হয় না এবং তাকে ওখানেই ফেলে রেখে একা চলে যায়। ড্রেয়া নিরুপায় হয়ে তার অনুগত সার্ভাইভার বন্ধুদের ডাক দেয় এবং তারা একটি বড় ট্রাকে করে বোমাটি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে ভলকোভ তার বিশাল সেনাবাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায়। ভলকোভের সহযোগী রকেট লঞ্চার দিয়ে ট্রাকটিকে আঘাত করে এবং মুহূর্তের মধ্যে ড্রেয়ার সঙ্গী সাথীদের নির্মমভাবে হত্যা করে। ভলকোভ ক্রুর হেসে ড্রেয়ার কাছ থেকে বোমার চাবিটি এবং পারমাণবিক বোমাটি ছিনিয়ে নেয়
এবং সৈন্যদের নির্দেশ দেয়, চলো এখান থেকে বের হওয়া যাক। এদিকে মাঝপথেই জ্যাকের মনে ড্রেয়ার জন্য মায়া জাগে। সে নিজের ভুল বুঝতে পেরে গাড়ি ঘুরিয়ে আবারও ভল্টের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ড্রেয়ার সাথীরা মৃত অবস্থায় পড়ে আছে। সৌভাগ্যবশত ড্রেয়ার পায়ে গুলি লাগা সত্ত্বেও একটি দরজার আড়ালে লুকিয়ে থাকায় বেঁচে যায়। জ্যাক ড্রেয়ারকে উদ্ধার করে এবং প্রতিজ্ঞা করে যে সে বলকবের হাত থেকে বোমা এবং চাবি দুটোই উদ্ধার করবে। তারা একটি অসাধারণ পরিকল্পনা করে। ড্রে আগে থেকে ট্রেনের সামনে রেল সেতুটিতে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবে এবং জ্যাক ট্রেনের পেছনের বগি দিয়ে ভেতরে ঢুকে সৈন্যদের খতম করবে। দেখতে দেখতে রাত নেমে আসে। বলকবের ট্রেনটি যখন সেতুর দিকে যাচ্ছিল, জ্যাক চলন্ত ট্রেনের পেছনে লাফিয়ে ওঠে। ট্রেনের ভেতরে সৈন্যদের সাথে লড়াই করার সময় জ্যাকের পিস্তলের গুলি ফুরিয়ে যায়। সে খালি হাতেই একের পর এক সৈন্যদের কোপকাত করতে থাকে। এমন সময় বলকবের প্রধান সহযোগী এসে জ্যাককে পিস্তলের বাট দিয়ে প্রচণ্ড আঘাত করে। তাদের এই হাতাহাতির মাঝেই বলকব সামনের বগি থেকে এসে ভুলবশত নিজের সহযোগীকে গুলি করে মেরে ফেলে। জ্যাক এই সুযোগে বলকবের ওপর প্রচণ্ড চড়া হয় এবং তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। কিন্তু পেশিবল জ্যাকের শক্তির সামনে বলকব বেশিক্ষণ টিকতে পারেনি। জ্যাক বলকবের হাত থেকে বোমাটির চাবি ছিনিয়ে নেয়। ঠিক তখনই ড্রেয়ার রেল সেতুটিতে বিশাল বিস্ফোরণ ঘটায় এবং পুরো ট্রেনটির সেতু ভেঙে নিচে পড়ে ধ্বংস হয়ে যায়। বলকব ট্রেনের সাথে নিচে পড়ে মারা যায়। জ্যাক কোনো মতে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ড্রেয়ার সাথে মিলিত হয় এবং তাকে জানায় যে চাবিটি এখন তাদের কাছে নিরাপদ। তারা বোমাটিকে ট্রেনের ধ্বংসাবশেষের নিচে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ চাবি ছাড়া এই পারমাণবিক বোমাটি সক্রিয় করা কারো পক্ষেই সম্ভব নয়। মিশন শেষে জ্যাক স্যামুয়েলের প্রাসাদে ফিরে আসে এবং তাকে জানায় যে বোমাটি ট্রেনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেছে এবং তা উদ্ধার করা অসম্ভব। স্যামুয়েল এই নিয়ে কোনো আপত্তি করে না। তার সহকারী নির্দেশ দেন জ্যাককে চুক্তি অনুযায়ী কাঠের নৌকাটি দিয়ে দিতে। তিনি চাবিটি জ্যাকের কাছ থেকে নিয়ে নেন এবং হাসি মুখে বলেন, উপভোগ করো তোমার ছোট্ট নৌকাটি। জ্যাক খুশি মনে নৌকাটি নিয়ে চলে যায়। কিন্তু জ্যাক চলে যাওয়ার ঠিক কয়েক মিনিট পরেই স্যামুয়েল তার প্রাসাদে অত্যন্ত সুরক্ষিত এবং পাসওয়ার্ড নিয়ন্ত্রিত গোপন ভল্টে প্রবেশ করে। সেখানে দেওয়ালের দিকে তাকালেই চোখ ধাঁধিয়ে যায়, কারণ লিওনার্দো দা ভিঞ্চির সে আসল মোনালিসার পেইন্টিংটি স্যামুয়েলের কাছে আগে থেকে ছিল। তিনি মূলত জ্যাককে মিথ্যা কথা বলেছে বোমার চাবিটি হাতিয়ে নেওয়ার জন্য। এই পুরো নাটকটি সে সাজিয়েছিল এই কারণেই। সত্যি এই চরম বিভ্রান্তিকর এবং মন খারাপ করার সমাপ্তি। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এই সিনেমাটি আমাদের এক বড় জীবন শিক্ষা দিয়ে যায়। মানুষের লোভ হলো এমন এক ব্ল্যাক হোল যা কখনোই পূর্ণ হয় না। ধন সম্পদ আর ক্ষমতা মানুষের মনে কখনোই প্রকৃত শান্তি এনে দিতে পারে না যদি তার হৃদয়ে লোভ লালসায় অন্ধ হয়ে থাকে। প্রকৃত সুখ আসলে সবকিছু পাওয়ার মধ্যে নয়, বরং আমাদের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যে লুকিয়ে থাকে। মনে রাখবে, পার্থিব জিনিসের পেছনে অন্ধের মতো ছুটলে আমরা জীবনে আসল আনন্দ আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। আমি আসিফ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আজকের এই রোমাঞ্চকর গল্পটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।